এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এসএসসির সব চাকরি আপাতত বহাল। 16ই জুলাই সুপ্রিম কোর্টে চূড়ান্ত শুনানি। প্রায় 26,000 চাকরি বাতিল করে হাইকোর্ট। হাইকোর্টের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। কেউ চাকরি হারাচ্ছে না এই মুহূর্তে। 26,000-এর প্রত্যেকের চাকরি এই মুহূর্তে বহাল থাকছে। কিছুটা হলেও স্বস্তিতে এই মুহূর্তে চাকরিহারারা। কেউ চাকরি হারাচ্ছেন না এই মুহূর্তে। 16ই জুলাই পরবর্তী শুনানি এবং এই চূড়ান্ত শুনানি হওয়া পর্যন্ত প্রত্যেকের চাকরি বহাল থাকছে আজ জানিয়ে দিল শীর্ষ আদালত। এসএসসির সব চাকরি আপাতত বহাল। 16ই জুলাই সুপ্রিম কোর্টে চূড়ান্ত শুনানি। প্রায় 26,000 চাকরি বাতিল করে হাইকোর্ট। হাইকোর্টের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। গত 22 এপ্রিল হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছিলেন প্রায় 25,753 জন। পুরো প্যানেল 2016 সালের পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছিল হাইকোর্ট এবং এই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরিহারাদের বেশ কয়েকজন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলার শুনানি চলছিল এবং আজ সারাদিন নজর ছিল সুপ্রিম কোর্ট কি বলে সেই দিকে। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল 16ই জুলাই চূড়ান্ত শুনানি এবং তার আগে কেউ চাকরি হারাবেন না। মৈত্রেয়ী আমার সহকর্মী রয়েছেন, আরো ডিটেলে জানাবেন। মৈত্রেয়ী, আজ সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিল একবার যদি জানাও। দেখো, সুপ্রিম কোর্টের তরফ থেকে কয়েকটি বিষয় খুব স্পষ্টভাবে বলা হয়েছে। যেমন তারা একদিক থেকে তারা বলেছেন যে এটা সিস্টেমেটিক জালিয়াতি হয়েছে, তার সঙ্গে সঙ্গে তারা বলছেন যে একবারে পুরো প্যানেল বাতিল করাটা অন্যায় হবে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা এসএসসি যখন যোগ্য অযোগ্যদের তালিকা দিচ্ছে সেক্ষেত্রে তারা একটু সময় দিতে চান এবং সেই কারণে 16ই জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে এবং ততদিন পর্যন্ত কিন্তু হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চের রায় তাতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু উল্লেখ করেছেন যে প্যারা 7 এবং প্যারা 8 অর্থাৎ এই দুটি জায়গায় সিবিআই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে, সেই তদন্ত সিবিআই এগিয়ে নিয়ে যেতে পারবে। এখানে একটা বক্তব্য উল্লেখ করা হয়েছে সিজিআই এর তরফ থেকে যে সেখানে নো কোয়ার্সিভ অ্যাকশন, অর্থাৎ কোনো কোয়ার্সিভ অ্যাকশন ছাড়া সিবিআই তাদের তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে। এই বক্তব্য তাদের পক্ষে রাখা, তাদের তরফ থেকে তারা জানিয়েছেন এবং একই সঙ্গে তারা বলেছেন যে 16ই জুলাই পরবর্তী শুনানির সময়ের মধ্যে এসএসসি যদি অযোগ্যদের তালিকা তারা তৈরি করে দিতে পারেন তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই অযোগ্যদের তালিকা, তার কারণ তারা বলছেন যে রাজ্য সরকারও কিন্তু স্বীকার করে নিয়েছে এই সুপার নিউমারিক পোস্ট তৈরির সময়ে, যে স্বীকার করে নিয়েছেন যে চাকরি নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ নিয়োগের ক্ষেত্রে কোথাও একটা গরমিল হয়েছে এবং একই সঙ্গে এসএসসির তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে যে বিভিন্ন ক্লাস ভিত্তিতে অর্থাৎ নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি এগুলো মিলিয়ে ভাগে ভাগে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ইরেগুলারিটিজ আছে নিয়োগের ক্ষেত্রে, তেমনটা তারা জানিয়ে দিয়েছেন। যদিও আজকে যখন সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রশ্ন করা হয় যে অযোগ্যদের তালিকা বা চার্ট কোথায় এবং কিভাবে বা এই যোগ্য এবং অযোগ্যদের পার্থক্যটা করা হচ্ছে, কিভাবে যোগ্যদেরকে চিহ্নিত করা হবে, নাইসার ভূমিকা নিয়েও তারা প্রশ্ন তোলেন। কিন্তু তৎসত্ত্বেও এই এত সংখ্যক 25,000-এরও বেশি শিক্ষক, অশিক্ষক এবং শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের তাদের যাতে চাকরি এক ধাক্কায় না চলে যায় সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ তারা দিয়েছেন এবং একই সঙ্গে যারা চাকরিহারা তাদেরকে যে বেতন ফেরত দেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই বেতন ফেরত দেওয়ার নির্দেশের ওপরেও কিন্তু অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয়েছে। ফলে নিশ্চিতভাবে এটা বলাই যায় আগামী 16ই জুলাই পর্যন্ত যারা চাকরিহারারা রয়েছেন তারা কিন্তু একটা স্বস্তি পেলেন এবং এই মিন টাইমে অর্থাৎ 16ই জুলাইয়ের মধ্যে এসএসসির তরফ থেকে যদি এফিডেভিট করে যোগ্য এবং অযোগ্যদের তালিকা সুস্পষ্টভাবে দেওয়া হয় সুপ্রিম কোর্টকে এবং সেই তালিকা দেখে যদি সুপ্রিম কোর্ট সন্তুষ্ট হয়, সুপ্রিম কোর্টের বেঞ্চ, তাহলে কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে পুরো প্যানেল বাতিল না হওয়ারও সম্ভাবনা রয়েছে। তেমনটাই ইঙ্গিত কিন্তু আজকে বিচারপতিদের তরফ থেকে উঠে এসেছে শীর্ষ আদালতের। এবং শুধু তাই নয়, বেতন ফেরতের নির্দেশেও তো স্থগিতাদেশ। মৈত্রী, একেবারে আমি যেরকমটা বললাম তোমাকে যে বেতন ফেরতেরও যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই বেতন ফেরতের নির্দেশের ওপরেও কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছে। অর্থাৎ মূল কি বিষয় স্থগিতাদেশ দেওয়া হলো, প্রথম এই যে পুরো প্যানেল বাতিলের যে নির্দেশ দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সেই প্যানেল বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে বেতন ফেরত দেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই বেতন ফেরত দেওয়ার নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। প্যারা 7 এবং 8 অর্থাৎ হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চের রায় ছিল তাতে প্যারা 7 এবং 8 বা ক্লজ 7 বা ক্লজ 8 যে বিষয়গুলোর কথা উল্লেখ করা ছিল যে তদন্তে এগিয়ে নিয়ে যাওয়ার কথা এবং সেখানে সুপার নিউমারিক পোস্ট
পোস্ট এবং ক্যাবিনেটের একটি যে তাতে ক্যাবিনেটের ভূমিকা সেই সবের ইঙ্গিত যেমন ছিল, সেই বিষয়টা নিয়ে এর আগেই আমরা বলেছিলাম যে প্রথমে একটি কোয়ার্সিভ অ্যাকশন যে নেওয়া যাবে না তার উপরে একটি স্থগিতাদেশ দেওয়া হয়েছিল এবং আজকেও কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে এটা বলা হয়েছে যে সিবিআই চাইলে তাদের তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারে। সিবিআই তদন্তের ক্ষেত্রে সবুজ সংকেত রয়েছে, কিন্তু কোয়ার্সিভ অ্যাকশনের ক্ষেত্রে কোনো কোয়ার্সিভ অ্যাকশন নেওয়া যাবে না বলে কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে। ফলে মূলত তিনটি অংশ রয়েছে এবং যার কিন্তু অনেকটাই কিন্তু স্বস্তি দিল বলা যেতেই পারে, একেবারে নিশ্চিতভাবে বলা যেতে পারে। অন্ততপক্ষে 16 জুলাই পর্যন্ত চাকরিহারাদের স্বস্তি দিল সুপ্রিম কোর্টের আজকের এই রায়। মিমি, একদমই মৈত্রী, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে সবচেয়ে বড় খবরে রয়েছে আমরা, এসএসসির সব চাকরি আপাতত বহাল থাকছে। 16 জুলাই সুপ্রিম কোর্টের চূড়ান্ত শুনানি। এর মধ্যে পুরো প্যানেল বাতিলের 2016 সালের পুরো প্যানেল বাতিলের যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, সেই নির্দেশে স্থগিতাদেশ দিল আজ শীর্ষ আদালত। বেতন ফেরত দেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছিল, যাদের প্যানেলের তারিখ বহির্ভূতভাবে যারা চাকরি পেয়েছিলেন, যারা বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন, তাদের বেতন ফেরত দেওয়ার যে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, সেই নির্দেশের উপর আজ স্থগিতাদেশ দেওয়া হলো। সুপার নিউমেরারি পোস্ট তৈরি করেছিল, সুপার নিউমেরারি পোস্ট, এবং সেখানে যে রাজ্য মন্ত্রিসভার অ্যাপ্রুভাল রয়েছে সেই তদন্ত করছিল সিবিআই। সেই তদন্ত সিবিআই চাইলে এগিয়ে নিয়ে যেতে পারবে, আজ এরকমই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে, আমার সহকর্মী। অর্ণব, তুমি আজ আমাদের সারাদিন কি হলো এবং তারপর কি বেরিয়ে এলো নির্দেশ? দেখো, সুপ্রিম কোর্ট তো আমাদের বিচারের শেষ ভরসার জায়গা। কাজেই সুপ্রিম কোর্ট যদি আজকে কোনো রকম স্থগিতাদেশ না দিত, তাহলে এই 26,000 চাকরি প্রাপক যারা চাকরি হারিয়েছেন এক নির্দেশে, তারা কোথায় যাবে? অর্থাৎ এই বিষয়টাই হয়তো 3 বিচারপতিকে ভাবতে বাধ্য করেছে। 4টে 5 কি 6 এজলাস ছেড়ে 3 বিচারপতি উঠে গেলেন। প্রধান বিচারপতি ধনঞ্জয় এসরামন্ত চন্দ্রচূড় এবং বিচারপতি জে.বি. পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রা, এবং তারা 10 মিনিট পর এজলাসে ফিরে এলেন। অর্থাৎ সম্ভবত মনে করা হচ্ছে সেখানে নিজেদের মধ্যে আলোচনা। এবং আমি যেটা বললাম, সুপ্রিম কোর্ট শেষ ভরসা। এই 25,000 বা 26,000 যে চাকরি হারিয়েছেন, এদের দ্রুত বিচার দিতে হবে, এটা সুপ্রিম কোর্ট মনে করছে। এবং এই দ্রুত বিচার দেওয়ার পাশাপাশি তারা এটাও পর্যবেক্ষণে রাখছে যে বেনিয়ম হয়েছে, বেআইনি হয়েছে, এটা একটা সিস্টেমেটিক জালিয়াতি হয়েছে, এটা একটা সিরিয়াস ফ্রড হয়েছে। এটা মেনে নেওয়ার পরও সুপ্রিম কোর্ট এই প্রত্যেককে ন্যায় বিচার দেওয়ার স্বার্থে তারা মামলাটা 16 জুলাই চূড়ান্ত শুনানির জন্য রাখলো। এবং এই 16 জুলাই পর্যন্ত 9 নভেম্বর বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চ সুপ্রিম কোর্ট যখন মামলাটা কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে পাঠায় একাধিক পয়েন্ট সেটাকে বিচার বিশ্লেষণ করার জন্য, এই 9 নভেম্বর যতজন চাকরি করছিলেন এই 26,000, তাদের প্রত্যেককে রক্ষা কবচ দেয় এবং সেই রক্ষা কবচে কেউ চাকরি হারাননি। সুপ্রিম কোর্টের আজকে প্রধান বিচারপতির বেঞ্চ 9 নভেম্বর সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল রক্ষা কবচের, সেই রক্ষা কবচের জায়গাটার মেয়াদ 6 মাস লেখা ছিল, বা তার আগে যদি মামলা নিষ্পত্তি হতো এক্ষেত্রে এই 9 মে পর্যন্ত তার কিন্তু মেয়াদটা ছিল। কাজেই 9 মে পর্যন্ত এই রক্ষা কবচটা পেতে পারত সুপ্রিম কোর্টে, যদিও মামলা আগেই নিষ্পত্তি করে ফেলেছে ডিভিশন বেঞ্চ তার দক্ষতায়। তাই এই রক্ষা কবচটাকে আরো বাড়িয়ে দিল, 16 জুলাই পর্যন্ত করে দিল। অর্থাৎ কেউ চাকরি আপাতত হারাচ্ছেন না। তবে আজকে নির্দেশনামায় সুপ্রিম কোর্ট উল্লেখ করলো, স্পষ্ট এটা শর্ত সাপেক্ষে বলা হচ্ছে, যদি কেউ বেআইনি চাকরি এর মধ্যে পেয়ে থাকেন তাদের কিন্তু বেতন ফেরত করতে হবে। অর্থাৎ এই 26,000-এর মধ্যে যদি দেখা যায় 5,000, 6,000, 7,000, 8,000 যে পরিমাণই বেআইনি হোক না কেন, সেই পরিমাণ চাকরি প্রাপক যারা এই আজকের আদেশের পরেও যারা চাকরি কন্টিনিউ করবেন, তাদের কিন্তু বেতনের টাকা ফেরত দিতে হবে। এটাও কিন্তু সুপ্রিম কোর্ট মনে পড়িয়ে দিল। তাহলে কলকাতা হাইকোর্টের রায় একটু স্পষ্ট করে বলো যে এরা কারা? স্থগিতাদেশ। দেখো, আজকের যে নির্দেশ, সেই নির্দেশে 26,000 যে চাকরি হারিয়েছিলেন প্রত্যেককেই স্কুলে ফিরবেন। যে স্কুলের ঘন্টা বাজাতেন, যে স্কুলে ক্লার্কের কাজ করতেন, নবম দশমে যিনি শিক্ষকতা করতেন বা একাদশ দশমে শিক্ষকতা করতেন, যে কোনো সাবজেক্টে প্রত্যেককে স্কুলে ফিরবেন, কেউ স্কুল থেকে বেরিয়ে গেলেন না। কিন্তু যদি এই ফাইনাল হিয়ারিং 16 জুলাইয়ের পর সুপ্রিম কোর্টের ফাইনাল আদেশে বেআইনি চাকরি সংখ্যাটা নির্ধারিত হয়, কারণ এসএসসি আজকে বলেছে 19,000 জেনুইন রয়েছে, এই 19,000 জেনুইন বাদ দিয়ে তাহলে বাকি 7,000 বেআইনি চাকরি,
এই বেআইনি চাকরি প্রাপকদের প্রশ্নে কিন্তু তাদের বেতন ফেরত করতে হবে এবং সেই ফাইনাল ভার্ডিক্টটা সুপ্রিম কোর্ট দেবে। এবং এক্ষেত্রে নির্দেশের যে অংশটা ডিকটেট করা হয়েছে সেই অংশটা বলছি, নির্দেশ নামার মধ্যে যে 4 ক্যাটাগরির জালিয়াতির কথা বলা হয়েছে, ওএমআর কারচুপি, র্যাঙ্ক জাম্পের জালিয়াতি, প্যানেলের বাইরে থেকে নিয়োগের জালিয়াতি এবং প্যানেল মেয়াদ শেষের পর জালিয়াতি, এই 4 ক্যাটাগরির যে জালিয়াতি হয়েছে সেই সংখ্যাটা এসএসসি যেহেতু নির্দিষ্ট করে ফেলেছে, সেই সংখ্যাটা এখনই বাদ চলে যায় কিনা সেটার জন্য রায়ের কপি হাতে পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু ওপেন কোর্টে যেটা ডিক্টেট আমরা যেটা শুনতে পেয়েছি বা দেখতে পেলাম, তাতে কিন্তু চাকরি যারা হারিয়েছিলেন প্রত্যেককে চাকরি ফিরছে, রক্ষা কবচ পাচ্ছেন, কিন্তু বেআইনি প্রমাণিত হলে ফাইনাল ভার্ডিক্টের পর প্রত্যেককে বেতন ফেরত দিতে হবে। কাজেই এই 22শে এপ্রিল থেকে যে অস্বস্তির মধ্যে ছিলেন, যে উদ্বেগের মধ্যে ছিলেন চাকরি হারারা, বিশেষ করে যোগ্য যারা চাকরি হারা, অন্তত এসএসসি হিসেব অনুযায়ী 19,000 চাকরি শিক্ষক শিক্ষিকা বা অশিক্ষক কর্মচারীরা, তাদের প্রত্যেকের কাছে একটা স্বস্তি ফিরল এবং তারা একটা সুযোগ পেলেন এবং 16 জুলাই পর্যন্ত একটা অবশ্যই সময় পাওয়া গেল। তবে এক্ষেত্রে সিবিআই যে তদন্ত করছিল সেই তদন্ত কিন্তু মুখটা বন্ধ করলো না। কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল সিবিআইকে তদন্ত আরো 3 মাস এগিয়ে নিয়ে যেতে হবে, আরো ফার্দার ইনভেস্টিগেশন করে সেটা সিবিআই আদালতে তার রিপোর্ট সাবমিট করতে হবে, এই তদন্তের জায়গাটা কিন্তু সুপ্রিম কোর্টও খুলে দিল। অর্থাৎ সিবিআই এর কাছে কিন্তু এখন সুপ্রিম কোর্টের সিলমোহরও এসে গেল। তবে এক্ষেত্রে একটা বিষয় কি ঘটলো, অতিরিক্ত শূন্যপদ রাজ্য সরকার তৈরি করেছিল, এটা সত্যি, কিন্তু এই অতিরিক্ত শূন্যপদে একটা অ্যাপয়েন্টমেন্টও রাজ্য সরকার করায়নি। কারণ তারা এসএসসির মাধ্যমে কলকাতা হাইকোর্টের কাছে অনুমোদন চেয়েছিল, হাইকোর্ট অনুমতি দেয়নি। রাজ্য সরকার আজ দাবি করছে যখনই হাইকোর্ট বলেছে না এগুলো দেওয়া যাবে না, এই আবেদনে রাজ্য সরকার ওই জায়গা থেকে পিছিয়ে এসছে। তারা উদ্যোগ নিয়েছিল, হাইকোর্ট না বলার পর তারা ওই উদ্যোগ নিয়ে এগোয়নি। কাজেই একজনকেও যেহেতু অ্যাপয়েন্টমেন্ট অতিরিক্ত শূন্য পদে নেওয়ার সিদ্ধান্ত থেকে দেওয়া হয়নি, তাই অতিরিক্ত শূন্য পদে, সেটা হতে পারে রাজ্যের ক্যাবিনেট, হতে পারে রাজ্যের মন্ত্রিসভা, রাজ্যের আমলা, রাজ্যের অন্য কোনো আধিকারিক, তাদের বিরুদ্ধে কোনো রকম নো কোয়ারশিপ অর্থাৎ কোনো রকম গ্রেপ্তারির মতো কোনো কড়া পদক্ষেপ সিবিআই করতে পারবে না। এটা আজকে আবার সিবিআইকে নির্দিষ্ট করে বলে দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ সব মিলিয়ে যেটা বিষয়, প্রথম দিন শুনানিতে প্রধান বিচারপতি বললেন এটা সিরিয়াস ফ্রড। আজ বিচারপতি শুরুর দিকে বললেন শুনানিতে এটা একটা সিস্টেমেটিক ফ্রড। তারপর তিনি বললেন 2016 সালে নিয়োগ, 2022 সালে কেন অতিরিক্ত শূন্যপদ তৈরি করতে হলো, অতিরিক্ত শূন্যপদ তৈরি করা, হাইকোর্টের অনুমতির জন্য অপেক্ষা করা, এর মাধ্যমে রাজ্য সরকারও এটা স্বীকার করে নিয়েছে জুডিশিয়ারির কাছে যে এই এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় একটা অনিয়ম হয়েছে। অর্থাৎ অনিয়ম না হলে রাজ্য সরকার অতিরিক্ত শূন্যপদ তৈরি করতো না, ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটদের সেখানে জায়গা দেওয়ার জন্য উদ্যোগ নিত না। কিন্তু রাজ্য সরকার একজনকেও নিয়োগ করেনি, হাইকোর্ট না বলার পর রাজ্য সরকারও পিছিয়ে এসছে। কাজেই রাজ্য সরকারের মন্ত্রিসভা হতে পারে বা সরকারি আধিকারিক, তাদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ হবে না। তবে সিবিআই যে তদন্ত করছে সেই তদন্ত নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট মোটামুটি তারা সন্তোষ প্রকাশ করেছে এবং তাদেরকে তদন্তে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবুজ সংকেত দিয়ে দিয়েছে। তবে এক্ষেত্রে তোমায় জানিয়ে রাখি অন্যতম দুটো ফিগার, একটা হচ্ছে এই যে ঘোষিত শূন্যপদ ছিল 24,640, এই তার মধ্যে তালিকা দিয়ে এসএসসি দাবি করেছে কলকাতা হাইকোর্টের কাছে 4,327, এই সংখ্যা 3টে ক্যাটাগরিতে, মূলত ওএমআর কারচুপি, র্যাঙ্ক জাম্প, এই ধরনের কারচুপিতে, এই দুটো কারচুপিতেই প্রায় 4,300 কাছাকাছি। আর 3টে ক্যাটাগরিতে অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ নিয়োগ, ওএমআর কারচুপি করে নিয়োগ আর র্যাঙ্ক জাম্প করে নিয়োগ, হাই জাম্প ফর্মুলাইজে নিয়োগ, এই 3টে কারচুপিতে প্রায় 5,500 বেআইনি চাকরি। এটাকে মোটামুটি আদালতে যেটা কলকাতা হাইকোর্টে দিয়েছিল এসএসসি, সেটা সুপ্রিম কোর্টও তারা স্বীকার করে নিল এবং সেই ফিগারটা বাদ দিয়ে কিন্তু 19,000 জেনুইন ক্যান্ডিডেটের দাবি তারা তুলল। এই 19,000-এর কথা বলতে গিয়েই বিচারপতি জেবি পারদিওয়ালা বললেন যদি এই যোগ্য জেনুইন ক্যান্ডিডেট হয় এবং এসএসসি যে রিপোর্ট দিয়েছে যার কলকাতা হাইকোর্টের জাজমেন্টে, বিচারপতি দেবাংশু বসাকের জাজমেন্টের 240 নম্বর প্যারাগ্রাফে যে তালিকা তুলে দেওয়া হয়েছে সেখানে স্পষ্টভাবে উল্লেখিত রয়েছে যে কোন ক্যাটাগরিতে, গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশে, একাদশ দ্বাদশে ওএমআর কারচুপি কত, র্যাঙ্ক জাম্প কত, এই বিষয়গুলো উল্লেখিত রয়েছে। কিন্তু তারা কারা, সেই নামের তালিকা কই? অর্থাৎ সুপ্রিম কোর্টও চাইছিল এই যোগ্য অযোগ্যের দ্বন্দ্বটা আজই যদি নিষ্পত্তি করা যায়, তালিকাটা যদি ফ্রেশ পাওয়া যায়, কিন্তু যোগ্যদের সম্পূর্ণ তালিকা এসএসসি দিতে পারেনি।
তাদের কাছে আছে এটা বলেছে। 19,000 জেনুইন ক্যান্ডিডেট, তাদের তালিকা তাদের হাতে কাছে আছে, কিন্তু অযোগ্যদের তালিকা, সেই তালিকাটা বাদ দিলে বাকিরা যোগ্য হয়ে যাচ্ছে। এইটা একটা কিছুটা হলো জটিল পাটিগণিত। সেই পাটিগণিতটার সমাধান হয়তো আজকে করা গেল না, তাই হয়তো এই মামলাটার ন্যায় বিচারের স্বার্থে মামলাটা চূড়ান্ত শুনানির জন্য 16 জুলাই সুপ্রিম কোর্ট নিয়ে গেল এবং রক্ষা কবচ দেয়া হলো চাকরি হারাদের। এবং অবশ্যই এক্ষেত্রে আবারও বলছি, রায়ের কপি হাতে পাওয়ার পর, আজকে নির্দেশের কপি হাতে পাওয়ার পর এই অযোগ্য অর্থাৎ বেআইনি চাকরি প্রাপক যারা ইতিমধ্যে এসএসসি যাদের রিপোর্ট দিয়ে জানিয়েছে তাদের চাকরিটাও বহাল থাকবে কিনা সেই জায়গাটা স্পষ্ট করা বা ধোঁয়াশাটা স্পষ্ট করার জন্য এই রায়ের কপিটা একদমই তাই। এবং এই মানে চাকরি হারাদের কাছে কিছুটা হলেও আশার আলো আজ তারা যেন দেখতে পাচ্ছে। আমরা এই খবরেই থাকবো, একটা ব্রেকের পর ফিরছি, সঙ্গে থাকুন।